নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, সম্প্রতি বিশ্বব্যাপী জন্মহারের একটা জরিপ দেখলাম এবং সেই ম্যাপটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং বেসিকলি এই জন্মহারের মানচিত্রে ভবিষ্যতের শক্তির লড়াইয়ে কারা টিকবে না, মানে এরকম একটা আভাস আমরা দেখতে পাচ্ছি। তো সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব যে কিভাবে পৃথিবী বদলে যাচ্ছে। দর্শক, একটা সময় পৃথিবীর সবচাইতে বড় আতঙ্ক ছিল জনসংখ্যার বিস্ফোরণ, যে আমাদের এই লিমিটেড ন্যাচারাল রিসোর্সেস এর তুলনায় যেইভাবে ভয়ঙ্করভাবে জনবিস্ফোরণ হচ্ছে, তাহলে এই মানে দারিদ্রতা, দুর্ভিক্ষ, মহামারী কত কিছু আসতে পারে, এই পৃথিবীর মানুষ কি সারভাইভ করতে পারবে, মানে এরকম একটা আশঙ্কা ছিল। আজকে এই যে 1960, 70 বা 80-র দশকের আশঙ্কাগুলি আজকের প্রেক্ষাপটে কতটুকু বাস্তব, এইটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তো জাতিসংঘ সহ বিশ্বের তাবৎ বড় বড় অর্থনীতিবিদ মনে করতেন যে পৃথিবীতে মানুষ এত দ্রুত বাড়তেছে যে ভবিষ্যতের খাদ্য, তারপরে জল, বাসস্থান, চাকরি সব কিছুর একটা সংকট তৈরি হবে। তো সেই সময় ভারতের জনসংখ্যা বিস্ফোরণ নিয়ে বই লেখা হয়েছিল। বাংলাদেশের দরিদ্র জনসংখ্যা বৃদ্ধি নিয়ে ব্যাপক উদ্বেগ ছিল। আফ্রিকার ভবিষ্যৎ নিয়ে ভয় ছিল। এমনকি অনেক বিশেষজ্ঞ তারা মনে করতেন যে অতিরিক্ত জনসংখ্যা ভবিষ্যতে যুদ্ধ এবং বৈশ্বিক অস্থিরতার বড় কারণ হবে। কিন্তু আজকে মাত্র কয়েক দশক পরে আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে পৃথিবীটা সম্পূর্ণ রকম একটা ভিন্ন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছে। আজ বিশ্বের বহু দেশ অতিরিক্ত মানুষকে না, বরং পর্যাপ্ত মানুষ না থাকাকে ভয় করতেছে, যে মানুষ কি পৃথিবীতে শেষ পর্যন্ত থাকবে, এটা ভাবতেছে। আমরা কিভাবে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সোসাইটি, সমাজ, ইকোনমি এইগুলিকে ধরে রাখবো, এই চিন্তা এখন হচ্ছে। তো আজকে দেখেন জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, স্পেন, রাশিয়া, চীন, জার্মানি, এমনকি অস্ট্রেলিয়া এবং ভারত পর্যন্ত, ভারতেও জন্মহার দ্রুত কমতেছে। অ্যালার্মিং একটা ট্রেন্ড। এক সময় আশঙ্কাজনকভাবে বাড়তেছিল, এখন কিন্তু দ্রুত কমতেছে। একটি দেশের জনসংখ্যা দীর্ঘমেয়াদে স্থিতিশীল যদি রাখতে চান, তাহলে প্রত্যেকটা নারীর গড়ে প্রায় 2.1 2.1 জন সন্তান জন্ম দেওয়া দরকার পার কাপল, তাহলে আপনি স্ট্যাবিলিটি থাকবে। এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি, অর্থাৎ যত মারা যাচ্ছে ততটুকু হচ্ছে। একটা স্বামী স্ত্রী, দুইজন মানুষ, তাদের যদি দুইজন সন্তান হলেও জনসংখ্যা কমবে, কারণ কেউ আবার বিয়ে শাদী করবে না, বিষয় আছে। তো 2.1 একটা রিপ্লেসমেন্ট লেভেল। সো 2-এর বেশি সন্তান থাকলে এটা সমান থাকবে। কিন্তু এখন বিশ্বের বহু দেশ এই 2.1-এর অনেক নিচে নেমে গেছে। দক্ষিণ কোরিয়ার জন্মহার এখন বিশ্বের সর্বনিম্ন, প্রতি নারী মাত্র 0.7 জন সন্তান জন্মদান করে। চীনের জন্মহার প্রায় একটা কাপল একজন বাচ্চার জন্ম দেয়। জাপান 1.2 থেকে 1.3-এর মধ্যে। ইতালি 1.2, জার্মানি 1.5, অস্ট্রেলিয়া 1.5 থেকে 1.6। এটার মানেটা কি? মানেটা হলো দীর্ঘমেয়াদে এই সমস্ত দেশের জনসংখ্যা ধীরে ধীরে কমতেছে এবং কমতে থাকবে।
শিশুর সংখ্যা কমবে, স্কুল খালি হবে, কিন্তু বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়বে। অর্থাৎ 2 জন বেড়ে উঠতেছে কিন্তু জন্ম হচ্ছে 1 জন। 2 জন মানে আস্তে আস্তে বৃদ্ধের সংখ্যা বাড়বে। এই ইয়াংদের উপর এই রক্ষণাবেক্ষণ, ট্যাক্স, এর জন্য চাপ বাড়বে। সুতরাং এতে করে বোঝা যায় যে কর্মক্ষম তরুণ এদের সংখ্যা কমে গেলে অর্থনীতির উপর বিশাল একটা চাপ তৈরি হবে। কারণ তখন কম মানুষ কাজ করবে কিন্তু বেশি মানুষের পেনশন, স্বাস্থ্যসেবা এবং সামাজিক যেই ব্যয় আছে এগুলি বহন করতে হবে। এই কারণেই আজকে জাপানে অনেক গ্রাম পুরাপুরি খালি হয়ে যাচ্ছে। চীনে বহু শহরে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ায় সরকার মানুষকে সন্তান নেওয়ার জন্য কোটি কোটি ডলার উপঢৌকন দিচ্ছে, ঘুষ দিচ্ছে, খরচ করছে তাদের পিছনে। কিন্তু একই সময়ে পৃথিবীর অন্য প্রান্তে আমরা সম্পূর্ণ একটা ভিন্ন ছবি দেখতেছি। যখন আপনি এই বৈশ্বিক জন্মহারের মানচিত্র দেখবেন, সেখানে দেখবেন আপনাদের চোখে পড়বে যে কিছু গাঢ় সবুজ অঞ্চল, কিছু হলুদ অঞ্চল, কিছু লাল অঞ্চল। এই সবুজ অঞ্চলগুলো পৃথিবীর সর্বোচ্চ জন্মহারের অঞ্চল। আর এই অঞ্চলগুলোর বেশিরভাগই আফ্রিকার সাহেল ও সাব সাহারান অঞ্চলে। যেমন সাদ, প্রতি নারী প্রায় 5.9 জন সন্তান প্রদান করে, অর্থাৎ 6 জন, প্রত্যেকটা নারী 6 জন সন্তান জন্ম দেয়। সোমালিয়া একই অবস্থা, 5.9। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, তারা 5.8 থেকে 5.9 জন, অর্থাৎ তারাও 6 জন সন্তান জন্মদান করে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক 5.8, নাইজার 5.7 থেকে 5.8, মালি প্রায় 5.4, 5.5, এক একজন 5.5 জন সন্তান জন্ম দেয়। অ্যাঙ্গোলাতে 5.1, 5 জন সন্তান জন্ম দিচ্ছে। নাইজেরিয়ার বহু অঞ্চলেও জন্মহার এখনো 5-এর কাছাকাছি। আফগানিস্তানে জন্মহার 4.8, সেই 5ই বলা চলে। ইয়েমেনে 3.5 থেকে 3.6 থেকে 3.8। এখন এইখানে একটা বিষয় অনেকের নজরে আসে যে বিশ্বের সর্বোচ্চ জন্মহারের দেশগুলির একটা বড় অংশ হইছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। চাদ, নাইজার, মালি, সোমালিয়া, আফগানিস্তান, ইয়েমেন সবগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং মুসলিম প্রধান অঞ্চল। এখন এই কারণেই মানুষ প্রশ্ন করবে যে মুসলিম দেশগুলিতেই কি জন্মহার বেশি? প্রথম নজরে আপনি যদি ইনিশিয়ালি মানচিত্রটা দেখেন তাহলে এরকম মনে হবে, স্বাভাবিক। কিন্তু একটু গভীরে গেলে বিষয়টি আরও জটিল মনে হবে। এটা এত সহজ সরলীকরণ সমাধান আপনি পাবেন না, উত্তরটা অত সহজ না, এটা কিছুটা জটিল। কারণ মুসলিম বিশ্বের মধ্যেই সম্পূর্ণ বিপরীত উদাহরণও আছে। ইরানের জন্মহার এখন প্রায় 1.6 থেকে 1.7, তুরস্ক প্রায় 1.5, তিউনেশিয়া 2-এর নিচে, সংযুক্ত আরব আমিরাত, তারপরে মিডল ইস্টের দেশগুলিও মানে নিম্ন জন্মহারের দেশে পরিণত হয়েছে। কাতার, কুয়েত, বাহরাইন এইসব উপসাগরীয় দেশে জন্মহার দ্রুত কমতেছে। অর্থাৎ মুসলিম হলেই জন্মহার বেশি এমন সরল ব্যাখ্যা বাস্তবতাকে পুরোপুরি ব্যাখ্যা করে না। তাহলে আসল কারণটা কি? আমরা একটা দেখতে পাচ্ছি যে বিশ্বব্যাপী একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। যে সব দেশে দারিদ্রতা বেশি, গ্রামীণ মানে রুরাল কমিউনিটি বেশি, নারী শিক্ষা কম, শিশু মৃত্যুর হার বা ভয় বেশি, মানে ইনঅ্যাডিকুয়েট হেলথ কেয়ার ফ্যাসিলিটি, স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর বা দুর্বল, নাই বললেই চলে, পরিবার পরিকল্পনার কোনো ব্যবস্থা নাই এবং নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ কম, সেসব দেশে জন্মহার সাধারণত বেশি থাকে। তো আবার যেখানে
শহরে জীবন বাড়ছে, নারীরা শিক্ষিত হয়েছে, কর্মসংস্থানে যুক্ত হয়েছে, তারা জীবনযাত্রার ব্যয় বাড়তেছে, বাড়ি এবং সন্তান পালনের খরচ বেড়েছে, সেখানে জন্মহার দ্রুত কমছে। তো এই কারণেই আমরা দেখছি পূর্ব ইউরোপ, পূর্ব এশিয়া, এমনকি মধ্যপ্রাচ্যের বহু দেশে জন্মহার ভেঙে পড়ছে বা কমে যাচ্ছে। এখন আসি ভারত প্রসঙ্গে। ভারত এখন সবচেয়ে বিশ্বের সবচাইতে জনবহুল একটা দেশ। ভারতের জনসংখ্যা 140 কোটির বেশি। কিন্তু অবাক করার বিষয় হলো ভারতের জন্মহারও এখন রিপ্লেসমেন্ট লেভেলের নিচে নেমে গেছে, অর্থাৎ 2.1-এর নিচে নেমে গেছে। ভারতের মোট প্রজনন হার বা TFR এখন প্রায় 2.0-র কাছাকাছি, অর্থাৎ এই মুহূর্তে ভারত মানে মেনটেন করতেছে, লেভেল করতেছে, অর্থাৎ মানে এই বৃদ্ধি, এই যে সমান বা একটু হালকা করে বাড়তেছে, এটা কিন্তু মানে স্টেবল না। এটা কিন্তু আগামী কয়েক দশকের মধ্যে ভারত ধীরে ধীরে জনসংখ্যা স্থিতিশীলতার দিকে যাবে এবং দীর্ঘমেয়াদে ভারতের জনসংখ্যা কমতে শুরু করতে পারে। এখন ভারতের ভেতরে আমরা যদি ধর্মভিত্তিক পার্থক্যটা দেখি, এখানে আরও আকর্ষণীয় ছবি দেখা যায়। তো সেটা হলো মুসলিমদের জন্মহার সবচাইতে বেশি, 2.36%। হিন্দুদের প্রায় 1.9%, খ্রিস্টানদের প্রায় 1.88, শিখদের প্রায় 1.61, বৌদ্ধদের প্রায় 1.39। অর্থাৎ মুসলমানরা প্রতি কাপল জন্ম দেয় প্রায় 2.5টার মতো বাচ্চা, হিন্দুরা এখনো জন্ম দিচ্ছে প্রায় 2টার মতো বাচ্চা, খ্রিস্টানরা তারও কম, শিখরা আরও কম, জৈনরা আরও কম, বৌদ্ধরা এর চাইতেও কম। অর্থাৎ ভারতে মুসলিমদের জন্মহার এখনো সবচাইতে বেশি। তো এই যে শুরুতে বলেছিলাম যে শিক্ষা, অর্থনৈতিক পরিবেশ, এই সমস্ত কারণে এই জন্ম হারটা কিন্তু, যেখানে যারা বেশি দরিদ্র, যাদের শিক্ষার অভাব, যাদের নারীরা কর্মক্ষেত্রে যোগদান করে না, সেই সমস্ত ইয়েদের মধ্যে মানে জনগোষ্ঠীর একটু জন্মহারটা বেশি থাকে। তো ভারতের মুসলমানরা শিক্ষা দীক্ষায় বা কর্মসংস্থানের দিক দিয়ে পিছিয়ে আছে, সামাজিকভাবে প্রান্তিক অবস্থায় অনেকেই আছে, সুতরাং তাদের জন্মহারটা বেশি চলতেছে। তো এইটা কিন্তু এই জন্যই যে এই যে ভারতে সরকারকে শতপ্রণোদিত হয়ে একটা ইনসেন্টিভ দেওয়া উচিত, এই মুসলমানদেরকে শিক্ষিত করা, মুসলমানদের জনজীবনকে উন্নত করা, তাদেরকে চাকরি বাকরিতে সুযোগ দেওয়া। মানে যদি একটা ইউনিফর্ম, একটা ব্যালেন্স, একটা জনসংখ্যার গ্রোথ চায়, তাহলে মুসলমান সমাজকে, অনগ্রসর সমাজকে সামনের দিকে এগিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো ভারতে মুসলমানদের জন্মহারই সবচাইতে দ্রুত কমতেছে। একমাত্র মুসলিম, এত বেশি আর কোনো জনগোষ্ঠীর এই জন্মহার কমতেছে না। আপনি যদি দেখেন 1990-এর দশকে ভারতের মুসলিমদের জন্মহার ছিল 4-এর বেশি, আজকে সেটা নেমে হয়েছে 2.3-এর কাছাকাছি। অন্যদিকে হিন্দুদের জন্মহার 3-এর বেশি ছিল, এটা এখন 2-এর নিচে নেমে এসেছে বা 2-তে আছে। মানে ব্যবধান এখনো আছে হিন্দু এবং মুসলমানদের জন্মের, কিন্তু আগের তুলনায় সেই ব্যবধান অনেক কমে গেছে। আরও গুরুত্বপূর্ণ হলো যে দক্ষিণ ভারতের বহু অঞ্চলে মুসলিমদের জন্মহারও রিপ্লেসমেন্ট লেভেলের কাছাকাছি বা নিচে নেমে এসেছে। কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকের বহু শহরে মুসলিম পরিবার ছোট হয়ে যাচ্ছে। এটি দেখায় যে উন্নয়ন এবং নগরায়ন বাড়লে, শিক্ষার সুযোগ হলে, কর্মসংস্থানের সুযোগ হলে এই জন্মহারে ধর্মীয় পার্থক্যটা থাকে না। এখন বাংলাদেশের প্রসঙ্গে আসি, যে বাংলাদেশ এই পুরো অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যতিক্রম। কারণ বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও বাংলাদেশের জন্মহার গত কয়েক দশকে নাটকীয়ভাবে কমেছে। 1970-এর দশকে বাংলাদেশে প্রতি নারী গড়ে 6 থেকে 7টি সন্তান জন্ম দিত। আজ বাংলাদেশের জন্মহার প্রায় 2.0
0 থেকে 2.1-এর কাছাকাছি, অর্থাৎ ওই যে মেনটেনেন্স লেভেলে এটা ফিরে এসেছে। এটি একটি বিশাল সামাজিক পরিবর্তন। তো বাংলাদেশ পাকিস্তানের মতো নয়, যেখানে জন্মহার এখনও তুলনামূলকভাবে বেশি, প্রায় 3.3-এর কাছাকাছি। আফগানিস্তানের মতো নয়, যেখানে জন্মহার 4.8-এর কাছাকাছি। তবে বাংলাদেশে যেইভাবে জঙ্গিয়ায়ন হচ্ছে, ধর্মটা এই জঙ্গিদের হাতে চলে যাচ্ছে, কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে, যারা শুধু বাচ্চা পয়দার দিকেই মানে নজর দিচ্ছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের ট্রেন্ড পাকিস্তান আফগানিস্তানের মতো হয়ে গেলেও আমরা আশ্চর্য হব না। মানে এটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের যে ট্রেন্ড সেটা বৈশ্বিক ট্রেন্ডের সাথে মিল আছে। কিন্তু আমরা যদি দেখি যে বাংলাদেশের কোন ফ্যামিলির বাচ্চা বেশি, আপনি যান মোল্লা শ্রেণীর ফ্যামিলিতে গিয়ে দেখেন ওদের বাচ্চার সংখ্যা 6 হবে। আবার নর্মাল শিক্ষিত প্রগতিশীল তাদের যারা চাকরি বাকরি করে তাদের ফ্যামিলিকে গিয়ে দেখবেন বড়জোর 1 বা 2 বাচ্চা আছে। তো এই যে বাংলাদেশে এইটার কারণ হইল আপাতত এখনও নারী শিক্ষা অনেক বেড়েছে, পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রাম পর্যন্ত পৌঁছেছে, গ্রামীণ স্বাস্থ্যকর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করতেছে, গার্মেন্ট শিল্পে লাখ লাখ নারী কর্মসংস্থানে যুক্ত হয়েছে, তারপরে শহরমুখী জীবন বেড়েছে এবং ছোট পরিবার সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু এই ট্রেন্ডটা উল্টে যেতে কিন্তু সময় লাগবে না। যেইভাবে জুলাই জঙ্গি হইয়া একটা দেশকে পুরা মানে এই তালিবানি স্টাইলে নিয়ে গেছে, সেই দেশে আবার পরিবর্তন হলেও আমরা আশ্চর্য হব না। তো যাই হোক, তো এই সার্বিক আলোচনায় আমরা যেটা দেখি যে ধর্ম এই জন্ম হারের ব্যাপারে একটা ফ্যাক্টর হইতে পারে, কিন্তু অর্থনীতি, শিক্ষা এবং সামাজিক পরিবর্তন আরও বড় ভূমিকা রাখে এইখানে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভবিষ্যতের পৃথিবীতে কোন অঞ্চল ইয়াং থাকবে? এটার উত্তর হলো মূলত আফ্রিকা, কারণ আফ্রিকাতে সবচেয়ে বেশি বাচ্চা জন্ম হচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী আগামী কয়েক দশকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সবচাইতে বড় অংশ আসবে সাব সাহারান আফ্রিকা থেকে। অন্যদিকে ইউরোপ, পূর্ব এশিয়া এবং বিশ্বের বহু উন্নত দেশ দ্রুত বুড়িয়ে যাবে। এটি ভবিষ্যতের বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে, কারণ তরুণ জনগোষ্ঠী মানে বড় শ্রম বাজার, বড় সেনাবাহিনী, বড় ভোক্তা অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক শক্তি। কিন্তু একই সঙ্গে যদি শিক্ষা, কর্মসংস্থান ও স্থিতিশীলতা না থাকে, তাহলে এই তরুণ জনসংখ্যা বেকারত্ব, দারিদ্র্য, অস্থিরতা এবং ব্যাপক অভিবাসনের কারণ হতে পারে। আমরা দেখছি বাংলাদেশ থেকে ইভেন এই যে কিভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সেই ইটালি যায়, বা আপনার সাউথ আমেরিকা হয়ে বন জঙ্গল পেরিয়ে কিভাবে আমেরিকা আসে, ইউরোপে আসে, আমরা এগুলি দেখি। এবং ব্যাপক হারে মানুষ মরতেছে, মিডল ইস্ট থেকে ইউরোপে যাচ্ছে। তো এই অভিবাসনের কারণ কিন্তু এই সমস্তগুলি। তো এই যখন আফ্রিকাতে সুযোগ থাকবে না, শিক্ষা থাকবে না, চিকিৎসা সেবার সুযোগ থাকবে না, শ্রম থাকবে না, মানে শ্রম বাজার থাকবে না, তখন তারা কিন্তু অন্য জায়গায় যেতে বাধ্য হবে। তো শেষ কথা হলো, পৃথিবী এখন এক নতুন যুগে প্রবেশ করছে। এক সময় মানুষ ভয় পেত অতিরিক্ত মানুষকে, আজ অনেক দেশ ভয় পাচ্ছে পর্যাপ্ত মানুষ থাকবে তো। আর এই পরিবর্তনের সবচাইতে বড় সংকেত লুকিয়ে আছে জন্মহারের এই মানচিত্রে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন। নমস্কার।